জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে থেকে এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মেহেরি নানি। পানিবন্দী অবস্থায় দিন কাটছে সিলেট অঞ্চলের 4 জেলার 20 লাখ মানুষের। বৃষ্টিপাত কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। পানি কিছুটা কমায় দৃশ্যমান হচ্ছে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমায় সিলেট অঞ্চলের কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সব জায়গার পরিস্থিতি এক নয়। এখনও পানিতে নিমজ্জিত সিলেট মহানগরীর যতরপুর উপশহর, মেন্দিবাগ ও ঘাসিটোলা এলাকা। সুনামগঞ্জে পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর সহ 7 উপজেলার 1018টি গ্রাম ভাসছে বানের জলে। এদিকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্রবল বেগে পানি ঢুকছে নবীগঞ্জ উপজেলায়। প্লাবিত হয়েছে ইনাথগঞ্জ, দিগলভাগ ও আউশকান্দি ইউনিয়নের 25টি গ্রামের অন্তত 40,000 মানুষ। থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। এতে কুশিয়ারা ছাড়াও বাড়ছে মনু, জুড়ি নদীর পানি। নদী উপচে পানি ঢুকছে লোকালয়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদর, রাজনগর, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া। শুক্রবার সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুত এই নদীতে ড্রেজিং কার্যক্রম চালানো হবে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকড়ি, হাঁস, মুরগি অনেকখানে চলে গেছে এবং গড়গুলো অনেক ভাঙি গেছে। 2 সাইডের বেড়াগুলো ভাঙি গেছে। 22 সালের বন্যার চেয়ে 24 সালের বন্যা কম নয়। মোটামুটি 22-24 সালের বন্যা কাছাকাছি হলেও ক্ষতিগ্রস্ত এবছর বেশি হয়েছে। আমরা মসজিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদে একটি বাথরুম ছিল, এই বাথরুমে যাওয়া কাটতে ফেলে হয়েছে, এখন কাটতে ফেলেছি। সুরমা নদীতে 15 কিলোমিটারে 12 কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি 3 কিলোমিটার আমরা পানি কমে গেলে করব। এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। এদিকে আগামী 48 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে স্বল্পমেয়াদী বন্যা এবং রংপুর জেলার কয়েক অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মতিঝিলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দেশের উত্তর অঞ্চল, যেটা মূলত হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ওই জেলাগুলো আমরা দর্শক উজানে ভারতের অংশে আমরা আগামী 72 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি। আর এই কারণে এই 3টে জেলায় আগামী 72 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর যেটা রংপুর জেলার কতিপয় নিম্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে, সেটার সামান্য অবনতি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদী পানির সমতল হ্রাস পাবে আর ওখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে রেল ও বাস স্টেশনে যাত্রীর চাপ কিছুটা কম। টানা 5 দিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও যাত্রীদের চাপ সেভাবে লক্ষ্য করা যায়নি। ফিরতি পথেও রেলযাত্রা ছিল নির্বিঘ্ন। এদিকে এই যাত্রার ভিড় এড়াতে কিংবা ছুটি না পাওয়ায় আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। অন্যদিকে সাপ্তাহিক ছুটি, ফাঁকা রাস্তা ও যাত্রী চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হয়নি সড়ক পথের যাত্রীদের। তবে অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার। সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যা থেকে ফিরতি পথে যাত্রী চাপ আরও বাড়বে। এদিকে ভোলা লঞ্চ ঘাটগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। যাত্রীর তুলনায় ঘাটে লঞ্চ কম থাকায় বিড়ম্বনায় পড়েছেন এ পথে চলাচলকারীরা। সকাল থেকে ভোলা, ঢাকা রুট ও ভোলা লক্ষ্মীপুর রুটে ছেড়ে যায় বেশ কয়েকটি লঞ্চ। তবে প্রত্যেকটি লঞ্চে যাত্রী ছিল ধারণ ক্ষমতার বেশি। এছাড়াও আছে বাড়তি ভাড়ার অভিযোগ। এ সময় ঘাটে আটকে পড়া অনেক যাত্রী ট্রলারে মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুর যান। ঈদযাত্রাতেও নৌপথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল।
আপনাকে বডি দিল ভাই দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতীয় কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় দিল্লিতে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং। এ সময় ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দেশটির ঐতিহ্যবাহী নাচের সঙ্গে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়। শেখ হাসিনার এই সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সফরে উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে ভারত সফরে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল তাজ প্যালেসের সামনে আছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেবরাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাৎ হয়েছে কি? ধন্যবাদ দায়নি। আমরা এই মুহূর্তে আছি দিল্লির তাজমহল হোটেলে। সেখানে কিন্তু আপনি জিজ্ঞেস করছিলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আসলে আলোচনা হয়েছে কিনা। হ্যাঁ, আলোচনা এই মাত্র কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেই আলোচনা শেষ হলো। এই আলোচনার আসলে মূল যে বিষয়টি ছিল যে আগামীকাল অর্থাৎ যে এই সফরের যে মাহিন্দ্র আসলে সময়, সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাতে আসলে কি ধরনের আলোচনা হবে, কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, সেটারই প্রেক্ষিতে কিন্তু এই আপনার বৈঠকটি হয়েছে। আমি যদি একটু পেছনে দেখাই, এখানে কিন্তু আপনার হোটেল লবিতে কিন্তু আমরা যারা অপেক্ষা করছিলাম সেখান থেকে আমরা আসলে জানতে পারছিলাম যে অর্থনৈতিক যে আলোচনা বিভিন্ন হবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া যে আরেকটি ব্যাপার যেটি হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা, সেটুকু হচ্ছে যে আপনার যে সীমান্ত হত্যা সেগুলো পুরোপুরি বন্ধ হওয়ার মতো বিষয়গুলো আলোচনায় বাংলাদেশ তুলবে বলে কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। আমি যদি একটু বলি যে তিস্তা ঘিরে যে বাংলাদেশের মহাপরিকল্পনাগুলো রয়েছে, সেই মহাপরিকল্পনায় এর আগে চীন কিন্তু সেটাই আগ্রহ দেখালেও পরবর্তীতে কিন্তু ভারতও আসলে এই ধরনের প্রকল্পে আগ্রহ দেখিয়েছে এবং সেই সাথে কিন্তু আসলে আপনার এই আলোচনা ওঠারও কথা রয়েছে ভারতে। এছাড়া যে বাণিজ্যের যে ঘাটতিগুলো রয়েছে বা চুক্তিগুলো রয়েছে, এগুলো আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সর্বমোট আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 10টি আসলে চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর সই হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকারের মধ্যে। তো এই ধরনের আলোচনায় এখন পর্যন্ত আমরা আসলে জানতে পেরেছি কি ধরনের আলোচনা হবে। পরবর্তী সময়ে হয়তো আরো তথ্য আমরা জানতে পারবো, সেটি জানা মাত্রই আমরা আসলে আপনাদের জানিয়ে দেব। অ্যানি, ধন্যবাদ দেবরাজ। ভারতের তাজ প্যালেস থেকে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণ করতে চক্রান্ত করছে একটি মহল। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখানে 2টি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়। শোভাযাত্রার আগে সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে।
তারা আজকে গুজব ছড়িয়ে আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন চারদিক। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে 417 জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ভোর 5:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার 10টি ফ্লাইটে 4000 হাজির ফেরার কথা রয়েছে। হজ পালন করতে এবার বাংলাদেশ থেকে মোট 85,225 জন সৌদি আরবে যান। আগামী 22 জুলাইয়ের মধ্যে তাদের সবারই দেশে ফিরে আসার কথা রয়েছে। ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ার বহন করবে। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশি 23 জন হজযাত্রী মারা গেছে বলে জানা গেছে। চলতি বছর বিশ্বের 18,33,000-এর বেশি মুসলমান হজ পালন করেছেন। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মুসল্লি। এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ নিবন্ধন ছাড়াই হজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি প্রশাসন। গরমজনিত অসুস্থতার ঝুঁকি এড়াতে হজ কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিলেও এই সেবা নিতে পারেননি অনিবন্ধিতরা। মৃত হাজিদের 658 জনের মধ্যে 630 জনেরই ছিল না নিবন্ধন। হজের সময় মক্কায় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় 10 দেশের কমপক্ষে 1081 হজ প্রত্যাশীর, নিখোঁজ কয়েকশো। সৌদি কর্তৃপক্ষ অনিবন্ধিত কয়েক লাখ মুসলিমকে মক্কা থেকে সরানোর উদ্যোগ নিলেও হজের মূল আনুষ্ঠানিকতায় অনেকে যোগ দেন প্রশাসনের নজর এড়িয়ে। ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ সহ সামগ্রিক পর্যটন খাতে। শুক্রবার সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিযোজন নিয়ে জড়ো হন ভ্রমণ পিপাসুরা। একই সঙ্গে স্বস্তি ফিরেছে সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে। বিপুল পর্যটকের নিরাপত্তায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে পুরোদমে পর্যটকে ভরপুর পাহাড়, ঝর্ণা আর হৃদের শহর রাঙামাটি। রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ 335 ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুকে ঘিরেই। শনিবার পর্যন্ত পর্যটন খাতে 100 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি, ছোট বাচ্চাদেরকে, সবাই খুব মজা করতেছে, প্রচুর কেনাকাটা করেছি। ঝুলন্ত ব্রিজ এখন পার হব, তারপর একটু লেকটা ঘুরে দেখব। অনেক দিন সুন্দর জায়গা, পাহাড়, আমাদের ঢাকাতে এরকম সুন্দর জায়গা নেই কোনো জায়গায়। আপনার আমাদের ক্লান্ত শৈলগুলো এখানে এসে খুবই প্রফুল্ল হলো, খুব ভালো লাগছে। কাস্টমার খুব বেশি নাই, সবাই পর্যটক আসছে, বেড়াতে আসছে, সবাই বেশি ঘুরে, বাট দোকানে খুব এখন কম ঢুকতেছে। কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রাত 3:30টার দিকে কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাদশাহঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদশাহঘোনা এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার স্ত্রী মায়মুনা আক্তার। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টি শুরু হয় কক্সবাজারে। এ সময় আনোয়ার হোসেনের ঘরের উপরে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় স্বামী স্ত্রী দুজন মাটি চাপা পরে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 8 জন। সকালে মধুপুরের মালাউরি এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মধুপুর থেকে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল আর ঘাটাইল থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা মধুপুর যাচ্ছিল। এ সময় মালাউরি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার 2 যাত্রী নিহত হয়। আহত 8 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 3 কৃষ্ণাঙ্গ যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকান এয়ারলাইন্স। গত 5 জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটে ঘটনায় ভুক্তভোগী যাত্রীরা মে মাসে মামলা করার পর অবশেষে এমন সিদ্ধান্ত নিল মার্কিন বিমান পরিষেবা সংস্থাটি। এয়ারলাইন্সটির বিরুদ্ধে করা মামলায় তারা উল্লেখ করেছিলেন যে বর্ণ বৈষম্যের কারণে শরীরে গন্ধ আছে এমন অজুহাত দেখিয়ে বিমান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। যাত্রীরা একে অপরের পরিচিতও ছিলেন না, একসঙ্গে বসেনও নি। এমন ঘটনায় জড়িত থাকাদের বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির সিইও রবার্ট ইসম বলেছেন বিষয়টি অগ্রহণযোগ্য ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও। মৌসুমী ঝড় আলবার্তোর প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যার কবলে মেক্সিকোর বেশিরভাগ উপকূলীয় এলাকা। ইতিমধ্যে ঝড়ের তাণ্ডবে 4 জনের প্রাণ গেছে। পানির উত্তাল তরঙ্গে মন্টেরেতে শহর লাগোয়া নদীতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ঝড়ের প্রভাব পড়েছে সমুদ্র এলাকার পর্যটন ব্যবসায়। তবে তামাউলিপাস রাজ্যের খরা পরিস্থিতির কোনো উন্নতি না হয় দুশ্চিন্তায় জেলেরা। অন্যদিকে একই মৌসুমী ঝড়ে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাজোরিয়া কাউন্টির উপকূলীয় এলাকা। বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ। বন্যায় শহরটির আরও ভয়াবহ পরিণতি হতে পারে বলে শঙ্কা অনেক বাসিন্দার। জলমগ্ন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে চান সবাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ctv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।